দেখুন, একদম গোড়াতেই বলতে চাই কয়েকটা কথা। সেটা হচ্ছে যে গতকাল আমার কাছে একটা বিশেষ সোর্সে খবর এসছে, তা বিজেপি ইতিমধ্যেই নাকি 150 জনের নাম সিলেক্ট করেছে আউট অফ 294। কারোর সঙ্গে জোটফোট বাঁধার ব্যাপার যেটা রয়েছে সেটা পাহাড়ে বোধহয় এক দুটো আসন ছাড়লেও তারা 150 জনের নাম ঠিক করেছে, এবং সেই সোর্সটা বলছে যে এটা শুভেন্দু অধিকারীও জান। আচ্ছা, শুভেন্দু অধিকারীও কেন? যেটা ডিসাইড হবে সেটা তো ডিসাইড হবে। নাও কাম টু দ্য পয়েন্ট, যে 150 সিট যদি ঠিক হয়ে থাকে বিজেপির, তাহলে রেস্ট 144টা সিট কবে ঠিক হবে? এটা কি তাহলে সেই গোঁজ, অর্থাৎ কিনা তৃণমূল থেকে, সিপিএম থেকে, এদিক থেকে ওদিক থেকে যারা যাবে গতবারের মতন 2021-এর মতন তাদেরকে আহ আসন দেওয়ার জন্য ঠিক করবে? বাদ দিন, বিজেপির একান্ত নিজেদের ব্যাপার, ইত্যাদি ইত্যাদি। তো সেটা কিন্তু আমরা দেখব। এখন এই জায়গাটা থেকে আমার বক্তব্যটা হচ্ছে পরিষ্কার। তা হচ্ছে যে আপনারা জানেন যে সম্প্রতি যে ধর্ণা মঞ্চ হয়েছিল, তা হচ্ছে ওই 60 লক্ষ লোকের নাম বাদ গেছে, এবং তাই নিয়ে এসআইআর এর বিরুদ্ধে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ দলের বিভিন্ন রাজনৈতিক মহলের নেতা ইত্যাদিরা তারা কিন্তু ধর্ণা মঞ্চে একেবারে টানা বেশ কয়েকদিন ধরে তারা কিন্তু ধর্ণা দিয়েছে। এবং একেবারে গোড়াতেই বলতে পারি যে সেখানে বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিরাও উপস্থিত ছিলেন ওই একই ধর্ণা মঞ্চে। আমি নিজে গিয়েছিলাম, কিন্তু আমি ধর্ণা মঞ্চের ধারে কাছে যাই, তার কারণ আমি কতগুলো প্রিন্সিপাল মানি। যে পলিটিক্যাল স্টেজের ওখানে আমাকে ডেকে নেওয়া, একদম 100% ডেকে নেওয়া হতো, এসো এসো তুমি কিছু বলো ইত্যাদি, আমি সেটা চাইনি। কারণ ভোটের আগে ঠিক অতটা ব্যাপার করতে চাইছি না, বরং সেখানে খবরাখবর টুকটাক কিছু জোগাড় করলাম, যেগুলো ভেরি ভেরি ইন্টারেস্টিং, যেটা আজকে আপনাদেরকে শোনাবার জন্যই এই সকাল সকাল শুক্রবার দিন জুমাবারে একেবারে প্রশ্নের পাঞ্চ। নমস্কার, স্বাগতম, আসসালামু আলাইকুম। রোজা চলছে, বাস আর হয়ে এলো, এরপরে ঈদের বিরাট অনুষ্ঠান আগামী শনিবার, মানে কালকে শনিবার, পরের শনিবার খুব খাওয়া দাওয়ার ব্যাপার রয়েছে। একটা মানে কঠিন ভাবে আল্লাহকে তারা ডাকলেন, আমার মুসলিম ভাই বোনেরা, এবং আমরা তাদের সঙ্গে একসাথে গেলাম হিন্দুরা এবং আরো আরো অন্য কমিউনিটির লোকেরা। তবে ঈদের দিন কাউকে ছাড়ছি না ভাই। সেদিনকে ভাই যাই বানাও, পরোটা বানাও কি বিরিয়ানি বানাও কি মাংস ভাত বানাও, খাওয়া দাওয়া আছে, সে জোগাড় হয়ে যাবে। কারণ ইফতারে তো গেছি দুটো, তাতে যথেষ্ট সম্বর্ধনা পেয়েছি, আনন্দ পেয়েছি। চলে আসি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে, একেবারে স্ট্রেট। আজকে আমার সম্পূর্ণ বক্তব্যটা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। আপনাদেরকে বলি যে গত বুধবার দিন, পরশু, আমি সল্টলেকে একটা কাজে গিয়েছিলাম, একটি ইনস্টিটিউশনাল কাজে আর কি। তো সেই ইনস্টিটিউটের ছাত্রছাত্রীরা ওই হয় না, টিফিনের টাইমে অনেকে ভেতরে ক্যান্টিনে খায়, অনেকে বাইরে বেরিয়ে আসে। তো একটা জায়গায় দেখলাম যে অনেকগুলো মেয়ে তারা বসে খাওয়া দাওয়া করছে, একটা হই হই ব্যাপার। আমি কিছু না, আমি ওই পাশটায় দাঁড়িয়েছিলাম। তো দু চারটি মেয়ে এগিয়ে এলো, বলে যে কাকু আপনার প্রোগ্রাম দেখি। তা আমি একটু হাসলাম, বললো যে আপনি অভিষেক ব্যানার্জিকে চেনেন? আমি বললাম, হ্যাঁ খুব ভালো চিনি। মানে কথা বলেছেন? আমি বললাম, হ্যাঁ দারুণ ভালো কথা বলেছি, গল্প করেছি, আড্ডা মেরেছি ইত্যাদি। তাতে করে মেয়েগুলো বলছে যে আমরা ওর জন্য পাগল, উই আর ম্যাড। এই কথাটার জন্য আমি প্রস্তুত ছিলাম না। এমন কেন? তোমরা তো শাহরুখ খান, সালমান খান, ঋতিক রোশন ইত্যাদি, তোমাদের তো হিরো অনেক কিছু। বলছে না না না, এক হিরো ছিল রাজেশ খান্না সিনেমাতে, তারপরে হিরো হচ্ছে গিয়ে অভিষেক ব্যানার্জি, মাঝখানে কেউ নেই। দেখুন, একটা ব্যাপার ওদের কথা, দে আর গোয়িং টু বি দ্য ম্যানেজমেন্ট স্টুডেন্ট, মানে ভবিষ্যতে ম্যানেজার হতে চলেছে তারা, বা ইঞ্জিনিয়ার হবে। সেই মেয়েদের এবং আধুনিকাদের কাছে অভিষেক আজকে একটা আইকন হয়ে গেছে।
ভালো লাগার জায়গা, গুড লুকিং অভিষেক ডেফিনেটলি। এবারে যেটা প্লাস সাইড, যেটা আমি আমার পাড়াতেও দু চারজন মহিলা ইত্যাদিকে দেখলাম যে মহিলা মহলে সাংঘাতিক পপুলার। কেন পপুলার? তার কারণটা হচ্ছে অভিষেকের কথাবার্তা খুব ঝকঝকে, ইংরেজিটা ইংরেজদের মতন বলেন, হিন্দিটা হিন্দি ভাষীদের মতন বলেন, বাংলাটা চমৎকার বলেন। তো এটা তো একটা প্লাস সাইড। দ্বিতীয় ব্যাপারটা হচ্ছে যে কখনো মুখের থেকে কুৎসিত কথাবার্তা, যেটা আজকে ইজ এ পার্ট, বলেন না, সমালোচনা করেন কিন্তু কদর্য ভাবে না। তৃতীয় ব্যাপারটা হচ্ছে গিয়ে তার একটা ব্যক্তিত্ব, অসম্ভব পার্সোনালিটি, এবং অত্যন্ত মেপে চলেন। হ্যাঁ হ্যাঁ হি হি একেবারে পছন্দই করেন না, এবং খুব মানে তার ঘনিষ্ঠ ঘনিষ্ঠ বলতে যে ব্যাপারটা বোঝায় সেরকম কিছু আমি দেখি, খুব মেপে চলে। এবং চতুর্থত, এবার তার গুরুদায়িত্ব 2026-এর বৈতরণী পার করার ব্যাপার তৃণমূল কংগ্রেসকে। মমতা বন্দ্যোপাধ্যায় তো নিশ্চয়ই থাকবেন, তিনি তো দলের মুখ। কিন্তু এটাও ঠিক যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দায়িত্বটা এবার আগের বারের থেকে অনেক বেশি বেড়ে গেছে। সম্প্রতি মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে একটা মিটিং হয়েছিল, যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় ছিলেন এবং ইয়ে ছিলেন বক্সিদা, মানে সুব্রত বক্সি। সেখানে বেশ কিছু আলোচনা হয়েছে এবং আলোচনার পরবর্তী অধ্যায়ে কিছু ডিসিশন নেওয়া হয়েছে, সেগুলো আমি জানিই না ধরে নিই, বা জানলেও বলবো না। তো সেই ব্যাপারটার পর কতগুলো জায়গাতে আমি কিন্তু স্ট্রেট খুশি খুশি যদিও হয়েছি, এবং আপনাদের হয়ে কতগুলো কথা বলি। আপনারা যে প্রান্তেরই এক একজন আমার বন্ধুরা এই অনুষ্ঠানটা দেখুন না কেন, দেখুন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে আমার প্রথম অনুরোধ যে ভোটের ময়দানে খুব লড়ালড়ি করার দরকার নেই, এমনি জিতবেন আপনারা, আসন বাড়তেই পারবে। কারণ বিজেপির একজন বিধায়কও নেই এক্সেপ্ট শুভেন্দু। শুভেন্দু আপনাদের অনেকের খুব অপছন্দ, কিন্তু আমি ডেফিনেট করে বলবো যে শুভেন্দু অধিকারী কিন্তু নিজের এলাকাতে কাজ করেছে। শুভেন্দু ব্যতিরিকে, মানে শুভেন্দু ব্যতীত আর একজনও বিধায়ক তার নিজের এলাকাতে পড়ে থেকে সমস্যার সমাধান তো দূরস্থান, কাজকর্ম কিচ্ছু করেন, কিচ্ছু না, 1 ইঞ্চি কাজ করেন। তারা এরা জিতছে কি করে বা জিতবে কেন? তার কারণটা হচ্ছে এই যে অঞ্চলগুলোর, এই অঞ্চলগুলোর যারা ভোটার, তাদের একটা কংগ্রেস কালচারের উপর বিরাট ঘৃণা। মানে এগুলো সিপিএম অধ্যুষিত জায়গা, যেমন নর্থ বেঙ্গলের একটা পার্ট রয়েছে আলিপুরদুয়ার কনস্টিটুয়েন্সি বা ওই লাগোয়া কিছু জায়গা। এরা একেবারে অন্ধ সিপিএম, এবং এরা সিপিএম এর বাইরে কিছু ভাবতে পারে, সিপিএম নকশাল ইত্যাদি, মানে ওই ওই গোত্রীয়। ফলে এরা মানে কংগ্রেস কালচার বা গান্ধীবাদ ব্যাপারটাকে পরম ঘৃণা করে, এবং সে কারণে এরা কিন্তু ওই বিজেপিকে ভোট দেয়, বা এবারও দেবে হয়তো, জানি না, সেটা অভিষেক বুঝবেন। এই গন্ডগোলগুলো নার্চার করার জায়গাটা কিন্তু ধরাটা কঠিন। চলে আসি মূল জায়গায়, সেটা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে আমার অনুরোধ। আমার মনে পড়ে যাচ্ছে, অনুরোধটা করার আগে বলি, সাম টাইম অফ 2012, তখন মানে তুঙ্গে পিক, মানে তৃণমূল কংগ্রেস টকবক করে ফুটছে, সবে ক্ষমতায় এসছেন, 6 মাস 8 মাস হয়েছে। তখন নিয়মিত আমি আমার চ্যানেলের হয়ে ওই ভবনসে যেতাম, মানে তৃণমূল ভবনে যেতাম। তখন তৃণমূল ভবনটা ছিল ইস্টার্ন বাইপাসের ধারে, এবং প্রায় প্রত্যেক দিন এক্সেপ্ট স্যাটারডে সানডে মুকুল রায় প্রেস মিট করতেন। তেমন কিছু না, যা হোক কিছু একটা বক্তব্য রাখতেন বা কিছু হতো, হাবিজাবি কথাও হতো। কিন্তু একটা ঘটনা ঘটতো প্রায় প্রত্যেক দিনই, ডজন খানেক লোক বা 3-4 জন লোক বা তাদের নেতা ফেতারা সিপিএম থেকে এবং অন্যান্য দল থেকে, তারা আর অন্য দল ওই সিপিএম থেকে সব পরপর পরপর ঢুকছে। মুকুলদাকে আমি বলেছিলাম যে মুকুলদা, এইভাবে সিপিএম এর লোকেদের যদি আপনি দলে ঢোকান তাহলে তো মহা মুশকিলের ব্যাপার। তার কারণটা হচ্ছে লড়াইটা তাহলে কাদের বিরুদ্ধে ছিল। মুকুলদা জানেন যে আমি একসময় পার্টি করেছি, কংগ্রেস করেছি, তৃণমূল করেছি, তারপরে তো সাংবাদিকতার জগতে আসে। মুকুলদা বললো দলটাকে তো বড় করতে হবে, ওইরকম প্রশ্ন করলে তো চলবে না, এখানে নিয়মিত আসতে হবে, তবে বুঝবে। আমি জানি না, আমি প্রয়াত মুকুল রায়কে শ্রদ্ধা জানিয়ে বলি যে কিন্তু কাজটা ভালো হয়নি। বাস্তবিক আজকে যদি এই ব্যাপারগুলো না করতেন মুকুল রায়, আমি জানি না মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্মতি ছিল কিনা, অবশ্যই মুকুল রায়কে বিশ্বাস করে তাকে দায়িত্ব দিয়েছিলেন বলে মুকুল রায় কাজগুলো করেছিলেন, বা জানি না, হোয়াট এভার ইট ইজ, কিন্তু কাজটা একেবারেই ভালো হয়নি। আজকে দেখুন নানান রকম স্ক্যান্ডালস ইত্যাদি ইত্যাদি যে ধরা পড়ছে,
সেটার কিন্তু আয় এড়াতে পারে না তৃণমূল কংগ্রেস। কারণ এই এই যারা ধরা পড়ছে বা যারা নোংরামি করছে, তোলাবাজি ইত্যাদি, 15টা বছর তো গেল, 15 বছরের মধ্যে কোনো কারাপশন হয়নি, কোনো খারাপ কাজ হয়নি, এটা তো ভাবা ভুল। ত্রুটি কিছু তো হয়েছেই, কাজ হয়েছে, বিস্তর কাজ হয়েছে, এবং ওই বিস্তর কাজের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় জিতত। এই লোকটা চাকরি খেয়েছে বা ওই লোকটা হ্যানারে ত্যানারে করেছে বা আরজিকর আন্দোলনের সঙ্গে যুক্ত, এই সমস্ত ইস্যুগুলো একটাও খাবে না একেবারে শহর কলকাতা বা কলকাতার লাগোয়া কিছু জায়গা ছাড়া। কিন্তু পোটেনশিয়াল জায়গা থেকে একটা মানুষ ক্যান্ডিডেট হয়, তাদের ব্যাপারটাও মানুষ ভাবে যে এই লোকটাকে আমার ভালো লাগে না, দেব না। অনেক সময় সেটা শেষ মুহূর্তে তারা ভোট না দিয়ে চলে যায়। আবার আপনাদের একটা কথা বলছি যে 2014 লোকসভা নির্বাচনের আগে, ঠিক আগে, সুব্রত বক্সিকে আমি বলেছিলাম, সুব্রত দা আমাকে খুব ভালোবাসে, যে বক্সিদা এটা মানে আলাদা করেই বলেছেন যে বক্সিদা এইভাবে যদি মানে বিভিন্ন দল থেকে তৃণমূলে এসে ঢোকে, তার লড়াইটা কার সঙ্গে ছিল দাদা? সুব্রত দা বললে যে হ্যাঁ, ছাকনিটা এবার ধরতে হবে, ছাকনিটা ধরা দরকার। এই ছাকনিটা সেদিনও ধরা হয়নি, পরবর্তী অধ্যায় ধরা হয়েছে কিনা জানি না, কিন্তু অভিষেক আসার পর একটু কড়া মনোভাব হয়েছে। এবং এই কড়া মনোভাবের থেকে আমি কয়েকটা কথা বলি। যেমন আমার যেটা ব্যক্তিগতভাবে মনে হয়েছে যে চলচ্চিত্র অভিনেতা অভিনেত্রী, খেলোয়াড় ইত্যাদি ব্যক্তিত্ব বা তারা যারা যারা এক্সপার্ট, তাদের অনেককে, একটা বিরাট অংশকে কিন্তু এমএলএ এমপির টিকিট দেওয়া হয়েছে, জিতিয়ে আনা হয়েছে বা রাজ্যসভায় পাঠানো হয়েছে। এবং এদের মধ্যে কিন্তু আমি অনেককে দেখেছি দারুণ দুর্দান্ত কাজ করছে। যেমন আমার সায়নীকে মনে হতে পারে, যেমন জুন মালিয়া আমার বিশেষ বন্ধু, জুন দারুণ কাজ করেছে বা করছে। দুটো ব্যাপার পরিষ্কার, যে চিরঞ্জিত তিনবার দীপকদা কিন্তু বারাসাত থেকে ক্যান্ডিডেট হয়ে জিতে এসছে। আমি চিরঞ্জিত দার পড়াশুনো, তার জ্ঞান, তার ইন্টেলেকচুয়াল মাইন্ড, সত্যজিৎ রায় রেজিস্ট্যান্ট ছিলেন, সব মানলাম। কিন্তু চিরঞ্জিত দা নিজে বলতে পারবেন কি তিনি তার এলাকাতে পড়ে থেকে কাজ করেছেন কিনা? এখানে দুটো প্রশ্ন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আমার করতেই না, যে এই ক্যান্ডিডেট ঠিক করাটা তো রসিকতা, এটা তো মানুষের দাবির জায়গাও রয়েছে। হ্যাঁ, দল আপনাদের, আপনারা যা খুশি তাই করতে পারেন, আপনার মনে হবে যে ওকে ক্যান্ডিডেট করবো বা তাকে ক্যান্ডিডেট করবো, ডেফিনেটলি করতে পারেন। কিন্তু এটাও তো বাস্তব যে তারা যদি এলাকায় সময় না দেয়, তাদের যদি ফ্রেশ ইমেজ না থাকে, বাজে ইমেজ থাকে। যেমন আমি আরেকটা উদাহরণ দিচ্ছি, যে শ্রাবন্তী বলে একজন অভিনেত্রী আছে, যিনি গতবারে বিজেপির হয়ে দাঁড়িয়েছিলেন, হেরে ফেরে গিয়ে ঠিক টাইমলি পাল্টি করে আবার তৃণমূলে এসে ভিড়েছেন, এবং ওই মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে বসে তার সামনে গুড়গুড় গুড়গুড় ইত্যাদি করেছে। ইদানিং কালে অভিষেক আপনি কি দেখেছেন যে শ্রাবন্তী কি ধরনের পোশাক আশাক পরে তিনি ছাড়ছেন মার্কেটে? কুৎসিত আমি মনে করি। ডেফিনিট করে কোনো পোশাক ছাড়াই ছবি তুলতে পারেন, আমার আপত্তি নেই, আপনার ব্যক্তিগত ব্যাপার, আপনি যা খুশি তাই করতে পারেন। মানুষের কাছে কি ইমেজ যায় যে একটা দলের সঙ্গে তিনি ঘুরে বেড়াচ্ছেন বা একটা রাজনৈতিক দলের তিনি সদস্য বা যাই হোক, তার প্রতি তো একটা শ্রদ্ধা হবে, মানুষ তো ভাববে। সেই জায়গাটা শ্রাবন্তী টাবন্তীর মতন মহিলা যারা দিদির চারিপাশে ঘুরে বেড়ায়, এবং ঘুরে বেড়ায় বলেই অনেক সময় আমি অ্যাভয়েড করি ওই জায়গাগুলো। অনেকেই গিয়ে বসে থাকে, অনেক সাংবাদিককে দেখেছি দিদির মঞ্চে, দিদির মঞ্চের পাশে। আমি দিদিকে ভালোবাসি, দিদিকে প্রণাম করতে যাই বা তার কালী পুজোতে যাই, আর দু একটা অনুষ্ঠানে যাই, সরাসরি দেখা হয়, তার প্রতি আমার যে রেসপেক্ট, সেই রেসপেক্টটা আমি দিই, ওই বসে থাকার লোক না। কিন্তু এই লোকগুলোকে দেখলে আমার গা পিত্তি জ্বলে যায়, যে এদের কোনো ইমেজ নেই। এই যে পাশে একটা ছবি জ্বলকে উঠলো, এটা হচ্ছে লাভলি মৈত্র, সিনেমা করতেন, ভালো অভিনেত্রী। লাভলি মৈত্র যে খুব অকাজের এমন না, কিন্তু সোনারপুর ইত্যাদি অঞ্চলে আমি দেখলাম যে অলরেডি তার নামে দেয়াল লেখন শুরু হয়েছে। কেন? কে পারমিশন দিয়েছে? আমি শুনলাম মমতা বন্দ্যোপাধ্যায় স্ট্রেট অ্যাওয়ে লাভলিকে বলেছেন যে তুমি আর সোনারপুরের টিকিট পাচ্ছ না। শুনলাম যে উচিত কাজ হয়েছে। এই বাড়াবাড়ি বাহাদুরি করার তো কোনো মানে হয় না। কাঞ্চন মল্লিক, আমার একটা মস্ত বড় প্রশ্ন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে, যে কাঞ্চনের মতন একটা ছেলেকে টিকিট দেওয়া হলো কেন? উত্তর দিতে পারবে কি তৃণমূল? এবার আপনি বলবেন যে আমাদের খুশি, নিশ্চয়ই আমাদের মানে জিজ্ঞাসা করার কোনো অধিকার নেই, ডেফিনিট করি। কিন্তু আমার কথাটা হচ্ছে বালি এবং উত্তরপাড়া পাশাপাশি টুইন টাউন বলা যেতে পারে, মানে একই কালচার। বালি উত্তরপাড়া, বালির যে কালচার, উত্তরপাড়ারও তার কালচার, মানে সেটা না হাওড়া না হুগলি, মিক্সড কালচার। বালিতে দেখুন তিনজন
বিধায়ক হয়েছেন পরপর 2021, 2011, 2016, 2026। তার মধ্যে কে হলো? একজন সেই প্রাক্তন পুলিশ কর্তা, তাকে মন্ত্রীও করা হলো। ইউজলেস, ওয়ার্থলেস একটা কি সিং। তারপরে দ্বিতীয় করা হলো যাকে বালিতে, দ্বিতীয়বার করা হলো কাকে, বেশ যাই হোক, তিনিও নন পলিটিক্যাল। ও ইয়েস ইয়েস ইয়েস, বালিতে করা হলো এই ডালমিয়ার মেয়েকে। সে একটা মানে মানে যা তা ব্যাপার আর কি, যে তো পাল্টি মেরে চলে গেল বিজেপিতে, হেরেও গেল। এবং তৃতীয়বার করা হলো মানে ডালমিয়ার মেয়ের বিরুদ্ধে যিনি দাঁড়িয়েছিলেন ডক্টর চ্যাটার্জি এবং রানা চ্যাটার্জি, তিনি কাজটা ধরছেন। কিন্তু রানা চ্যাটার্জি ইজ এ বিজি ডক্টর, অত্যন্ত বিজি ডক্টর এবং সুনামের সঙ্গে, মেডিসিনের ওয়ান অফ দ্য টপ ডক্টর ইন ওয়েস্ট বেঙ্গল। এখন কথাটা হচ্ছে যে আমি জানি না যে রানা কতটা কাজ করছেন বা না করছেন, কিন্তু ফুল টাইম কাজ যদি না করে তাকে বিধায়ক করে জাস্টিফিকেশন, তাই তো? তো এই যে ব্যাপারটা, কাঞ্চনের জায়গাটা, দেখুন উত্তরপাড়া একটা অত্যন্ত পুরাতন জায়গা। উত্তরপাড়ার মানুষ নানান ভাবে কালচারাল অনুষ্ঠান করেন। উত্তরপাড়া সারা বছরই কিছু না কিছু অনুষ্ঠান হয় ইত্যাদি। এবং উত্তরপাড়ার মিষ্টি খুব বিখ্যাত, পরপর মিষ্টির দোকান রয়েছে। উত্তরপাড়াতে কে কে ক্যান্ডিডেট হলো? প্রথমবার হলো গুপি গাইন বাঘাবাইনের গায়ক, তিনি এসে গান গেয়ে চলে গেলেন। উত্তরপাড়ার জায়গাটা এদেশীয় জায়গা, ঘটিদের জায়গা। ক্যান্ডিডেট হচ্ছেন ঘোরতর বাঙাল, যিনি দক্ষিণ কলকাতায় থাকেন, অনুপ ঘোষাল। যাই হোক, সেটা প্রথম বছর ক্যান কনসিল। দ্বিতীয়বার হলেন প্রবীর ঘোষাল, তিনি উত্তরপাড়ারই মানুষ, এদেশীয় মানুষ। প্রবীর ঘোষাল সংবাদ মাধ্যমের লোক, এবং তিনি এমন তার সঙ্গে ঝগড়াঝাটি ইত্যাদি ইত্যাদি হলো যে তিনি পরবর্তী অধ্যায়ে আমল না পেয়ে বিজেপিতে চলে গেলেন এবং দাঁড়ালেন, এই উত্তরপাড়াতে দাঁড়ালেন এবং হারলেন। কার কাছে হারলেন? কাঞ্চন মল্লিকের কাছে। কাঞ্চন মল্লিক কে, কি ব্যাপার? সে যা অসভ্যতামি করেছে, নানান ছবি, মানে প্রথম এগিয়ে রাখা ইত্যাদি মিডিয়াতে, সে তার বউকে আদর করছে কি, এগুলো আমরা দেখবো কেন? এগুলোকে দেখার জন্য আমরা বাধ্য? তাহলে আপনারা আমাকে বলতে পারেন অভিষেক, যে তিনবার করে এবং বারাসাত, এই যে সিনেমা আর্টিস্ট বা তথাকথিত অন্য জগতের মানুষদেরকে ক্যান্ডিডেট করাতে এখানকার এলাকার মানুষেরা যদি ক্ষুব্ধ হয়ে থাকে, তারা অপরাধ করবে? অপরাধ করেছেন? ওয়াই নট দ্য পলিটিক্যাল ক্যারেক্টার? রাজনীতির লোক কেন নয়? এবং এখান থেকে আরো একটা কথা আমি বলবো, যে রাজনীতির সঙ্গে যারা সম্পৃক্ত নেই অন্য জগৎ থেকে, যেমন কোয়েল মল্লিককে আনা হয়েছে রাজ্যসভায়, একদম পারফেক্ট ডিসিশন। কেন পারফেক্ট ডিসিশন? রাজ্যসভায় আপনারা জানেন না, জওহরলাল নেহরুর আমল থেকে একটা অলিখিত নিয়ম ছিল, যারা সরাসরি রাজনীতি করেন তাদেরকে বাদ দিয়ে একটু ইন্টেলেকচুয়াল, একটু অন্য জগতের মানুষ, যেমন দিলীপ কুমার এক সময় গেছেন, যেমন বৈজয়ন্তীমালা এক সময় গেছেন, যেমন নার্গিস এক সময় গেছেন, এই ধরনের বিভিন্ন মহলের লোকেরা আসবেন এবং বিভিন্ন মহলের যে দেশের সমস্যা তারা সেখানে আলোচনা করবেন। এই জন্য এটাকে আপার হাউস বলা হতো। এবং কোয়েলকে নেওয়াটা একদম গুড ডিসিশন, এবং বাবুলকেও যে রাখা হয়েছে এটাও গুড ডিসিশন, এটা আমি মনে করি। এবং কোয়েল ইজ এ ভেরি ফ্রেশ অ্যাক্ট্রেস। কোয়েলের সঙ্গে আমার আলাপও রয়েছে, যথেষ্ট ভালো মেয়ে, খুব ভালো মেয়ে। এখন তাকে ফুল টাইম না দিলেও চলবে, কারণ রাজ্যসভাটা যখন থাকবে তখন হবে, দলের কাজ থাকলে করবে। রাজ্যসভাটা ঠিক আছে এদের পক্ষে, কিন্তু আমার কথাটা হচ্ছে ছোট প্রশ্ন, যে সাংসদ দেব, দিদির অত্যন্ত প্রিয়, তিনি কতটা সময় দেন তার এলাকাতে? তমলুক না কি জায়গা, হ্যাঁ তমলুকেই তো দাঁড়া, না তমলুক না, ওই মেদিনীপুরের লাগোয়া জায়গায়। তো আমার কথাটা হলো যে কতটা সময় দেন তিনি? অনেক বেশি অ্যাডভার্টাইজড হচ্ছেন, কিন্তু মিঠুন চক্রবর্তী, তার সিনেমা, তার প্রোডাকশন হাউস, তিনি বর্তমানে তার গার্লফ্রেন্ড কে, ইত্যাদি ইত্যাদি ব্যাপার, এগুলো তো মানে ঠিক আছে, তিনি মুখ্যমন্ত্রীর অত্যন্ত স্নেহধন্য, তার মানে তাকে নিয়ে যেসব খবর হবে সেটা রাজনীতির বাইরে সবকিছু। কেন এটা হবে? কেন? তার তো থার্ড টাইম তিনি যখন ক্যান্ডিডেট হলেন, তিনি বললেন যে আমার তো ইচ্ছে নেই, তবে দিদি যদি বলে আমি না করবো। এটা নমুনা। কাজটা করতে হবে, সিনেমা করুন, ঠিক আছে। তবু দেবের ব্যাপারটা কনসিডার করছি এই কারণে যে দেবে একটা বিষয় নিয়ে কিন্তু লড়ে যাচ্ছে, সেটা হচ্ছে গিয়ে যে জলের ইয়ে হচ্ছে, সেটা লড়ছে। কিন্তু একটি দিনও তাকে আমি দেখি না যে তিনি সংসদে গেছে। তার সাংসদের লাভটা কি? এটার উত্তর দিতে পারবেন প্লিজ? কিছু মনে করবেন। আমি আপনাদের ভালো চাই এবং এটাকে নতুন করে প্রমাণ করার দরকার নেই, কিন্তু যেটা বাস্তব সেই প্রশ্নগুলো রাখবো না। এটা দ্বিতীয় ভাগ নেব,
দ্বিতীয় ভাগটা ভয়ঙ্কর, একদম উদাহরণস্বরূপ আমি বলবো, এবং এমন উদাহরণ দেব যে উদাহরণটা মারাত্মক খারাপ। এবং তারা অলরেডি দল ছেড়ে বেরিয়ে গেছেন, আবার অনেকে ফিরে এসছেন। এরা কেউ মানে সিনেমা আর্টিস্ট বা সোকল্ড সেসব কিছু নন, কিন্তু এরা ভয়ঙ্কর বিষাক্ত। বলবো তাদের কথা, কিন্তু তার আগে নিয়ে নেবো ছোট্ট একটা বিরতি। সঙ্গে থাকুন, কোথাও যাবেন না। এই চরিত্রগুলোকে আপনাদের সামনে নিয়ে আসাটা দরকার, সঙ্গে থাকুন। Welcome to the world of civil business. A Bengali business personality and the most successful business group, Roy Construction Group of companies, now coming Sarib, West Bengal. Mr. Anup Roy, the managing director of the Roy Construction Group company, ready to serve his native land, the mother Bengal. Padmalaya Group, where moments are made permanent, one of the most premium and trusted real estate company of Kolkata, carrying legacies since 1982. Quality, honesty, trust. Padmalaya Group. Call 983-00-48333. Visit us www.padmalayagroup.in. ফিরলাম বিরতির পর। খুব ভালো করে শুনুন। এবার যে চরিত্রটির কথা বলবো তার মতন মানে অসভ্য মেয়ে আমি খুব জীবনে কম দেখেছি। মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে আমি নতুন যাচ্ছি না, 1980 থেকে যাচ্ছি। তখন মানে তার দলের সুব্রত বক্সী ছাড়া আর কেউ যেতে ফেতে বলে আমার জানা নেই, মানে দাবি করছি এত বড় এখান থেকে বসে। তো অনেক পরে সাম টাইম অফ 89-90 এই সময় থেকে আমি দেখতাম যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছায়া সঙ্গীর মতন একজন ঘুরে বেড়াচ্ছে, তার নাম সোনালী গুহ। মানে আমাদেরকে কথা বলতেই দেওয়া হতো না। মানে হয়তো কোনো কাজে গেলাম, গিয়ে বললাম দেখুন আমি ভদ্রলোকের ছেলে, রাজনীতি করি, প্লাস একটা ভালো জায়গায় চাকরি করি, সেখানে আমার একটা পজিশন হোল্ডিং রয়েছে, আরো অনেকে। উনি এসে মাঝখানে খবর দেয় কি দরকার, কেন দরকার। তারা ক্ষমতাতেই আসেনি, তাতেই তার কাপ্তানি এবং ফরফরানি মানে দারুণ খারাপ ছিল। তা আমি একদিন মদনদাকে বললাম যে মদনদা কি এত কোনো দরকার থাকলে আসলে কোনো হেল্প পাওয়া যায় না বলে ওইরকমই, ও সারাক্ষণ এই ঘুরে বেড়ায়। এবং মাথায় তোলার ব্যাপারটা কাউকে মানে একেবারে মাথায় চড়ে বসেছি। তাতে করে সোনালীর রোয়াবি, সোনালীর কাপ্তানি, সোনালীর মস্তানি মমতা বন্দ্যোপাধ্যায় জিতে আসার পর হাড়ে হাড়ে টের পেয়েছেন মমতা, যে তাকে সাতগাছিয়া থেকে জিতিয়ে আনা হয়েছে 2001-এ, 2006-এও জিতেছে। কিন্তু তারপরে তার মানে সেই রোয়াবি, মানে তিনি থানায় ঢুকে যাচ্ছেন, খিস্তি করছেন। মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পর তিনি থানার ওসিকে পর্যন্ত গালাগাল করছেন, যাচ্ছে তাই ভাষায়। কোথায় ভাড়াটে উত্তর কলকাতায় তাদের সঙ্গে গিয়ে মস্তানি করছে, টাইপটাই ওরকম খেউট টাইপের। এ আজকে যে সমস্ত কথা বিভিন্ন মিডিয়া বা সোশ্যাল মিডিয়াতে বলছে একটাও স্বাস্থ্যকর, সমস্ত নোংরা মিথ্যাচার করছেন, যেটা তার চরিত্র। পাগলি হয়ে গেছে, মাথায় চুল ফুল উঠে গেছে। তো এই সোনালীর এই দুরবস্থাটা দেখে রাজনীতির সঙ্গে যুক্ত থাকা আমি দারুণ খুশি। আপনারা বলবেন যে কি বিভৎস কথা, একদম খুশি। ওর মতন অসভ্য মেয়ে আমি খুব জীবনে কম দেখেছি। মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে এমন কোন লোক নেই তার পরিবারের যারা খুব মিষ্টি ভাবে আমার সঙ্গে ব্যবহার করেননি। প্রত্যেকে কি কেমন আছো, বর্দা, তারপর অমিতদা, এরা প্রত্যেকে অত্যন্ত মানে ভদ্র ব্যবহার। কার্তিক আছে, বাবন আছে, এরা নিজেরা কি কাজে ব্যস্ত বা কি দায়িত্বে রয়েছেন সেটা আলাদা কথা, কিন্তু আমার সঙ্গে অসম্ভব ভালো ব্যবহার। সেখানে সোনালী কে একটা পড়ে মেয়ে, সে তার ছোট লোক আমি সহ্য করবো কেন? আমি তখন সাংবাদিক হয়ে গেছি। আমি সোনালীকে বলেছি নান অফ ইউর বিজনেস, আই উইল টক উইথ মমতা ব্যানার্জি ডাইরেক্টলি, ইউ আর নো ওয়ান টু আনসারেবল। আমি প্রস্তুত না, যাও। সেটা বোধহয় 2004 ইলেকশনের আগে পরে একটা। তো এই মশলাকে মাথায় তোলার অন্যতম হোতা হচ্ছে দলেরই কিছু নেতা ফেতা। মুকুলদা তো মানে সাংঘাতিক ভালোবাসতেন, আরে সোনালী কি করছিস, এই করছিস। তার ফলটা আজকে বোঝা যাচ্ছে যে অসভ্যতামি করছে। সুতরাং এই ধরনের ক্যারেক্টার এখনো যারা দলের মধ্যে রয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে শিখণ্ডি দাঁড় করিয়ে কাপ্তানি করছে, অভিষেক তাদের ঘাট ধরে বের করুন। আমি নামগুলো উচ্চারণ করতে চাইছি না, প্লিজ প্লিজ। এই একটা ফেয়ার অ্যান্ড ফ্রেশ একটা টিম তৈরি, যাদের মুখ দেখলেও ভাল লাগে।
দেখুন তাপস রায় একটা গুডি গুডি ইমেজ। তাপস রায়ের সঙ্গে আমার সাংঘাতিক সখ্যতা ছিল ফ্রম 1985-86। আমি ছাত্র পরিষদের সেক্রেটারি ছিলাম, পরে ছেড়ে দিই। আমি জানি যে তাপসদার সমস্যা বহু ছিল। তাপসদা কখনো সোমেন, কখনো মমতা করে বেড়াতেন নিজের এক্সিস্টেন্স রাখার জন্য। 1990-তে মেরে গুটিয়ে সিপিএম তাকে ফেলে দিয়েছিল, এখন বলছে সিপিএম খুব ভালো, মমতার বিরুদ্ধে বলতে হবে বলে। তো সুতরাং তাপস রায়ের উপর তৃণমূল বা মমতা বন্দ্যোপাধ্যায় খুব খুশি যে চিরকাল ছিলেন এমনটা থাকার কথাটা উচিত না। বেরিয়ে গেছে, আপদ গেছে। শুভেন্দুর কথা তো বহু আলোচনা হয়েছে, এগুলো আমি বলতেই চাই। কিন্তু ফিরে আসার ব্যাপারটা যে এই যে আমি গিয়েছিলাম আবার ফিরে এলুম, এই লোকগুলোর ব্যাপারে আমার আপত্তি আছে। ভাই তুমি গিয়েছিলে তো ফিরলে কেন? ওখানেই থাকতে, এদেরকে ফেরত নেওয়া হচ্ছে কেন? তাহলে ধরুন যে বিভিন্ন ধরনের লোক যারা অন্তত লড়াইটা দিচ্ছে, দেয়াল লিখছে, এরা ভালোভাবে নিচ্ছে না, এরা ভালোভাবে ব্যাপারগুলো নিচ্ছে না। হঠাৎ করে একটা চলচ্চিত্র অভিনেত্রীকে দাঁড় করিয়ে দিলাম, সে বা অভিনেতাকে দাঁড় করিয়ে দিলাম, সে জীবনে কোনোদিন এলাকায় এলো না এবং তাকে ডাকলে সে পাত্তা দেয় না। এগুলো ভালোভাবে নিচ্ছে না জনগণ। সুতরাং এটা আমি পরিষ্কারভাবে বলতে পারি যে মানুষ চাইবে এমন প্রার্থী, যে প্রার্থী এলাকার মানুষের সঙ্গে সুসম্পর্ক রাখবে। ভালো অরূপ বিশ্বাস, অরূপ আমার দীর্ঘদিনের বন্ধু। আমি অন্য কোনো উদাহরণ, আমি সুজিতের উদাহরণ দিতে পারতাম। অরূপ বিশ্বাস টালিগঞ্জ এলাকায় এমন কোনো বাড়ি নেই যে বাড়ির লোকটাকে চেনে না, গড় করে বলে দেবে। 2 লাখ ভোটার তার ওখানে, হয়তো সব ভোটারের নাম জানে কিন্তু প্রত্যেকটা বাড়ি চেনে। আচ্ছা ওই বাড়ির পেছনে ওইখানে, আচ্ছা ওই বাড়ির সঙ্গে এটা। অরূপের এটা অসম্ভব একটা ক্যাপাসিটি আমি ক্যাপেবল দেখেছি যে ওই হয় আপনার ওই নবীনা সিনেমার উল্টো দিকের একটা অফিসে বসে, কিংবা যাদবপুরের দিকের একটি অফিস আছে, তো এই অফিসে বসে এবং সাংঘাতিক আমি দেখেছি অরূপকে এদের সঙ্গে মিক্স অ্যান্ড ম্যাচ করতে, মানে মুখস্থ ঠোঁটস্থ, এবং সমস্ত তার কাউন্সিলরদেরকে ছড়িয়ে দেওয়া হয়েছে। তো এরকম ধরনের মানুষ সবাই যে হবেন এটা এক্সপেক্ট করা উচিত না। যেমন সৌমদেব চট্টোপাধ্যায়, যতদিন তিনি রাসবিহারীতে ছিলেন বা এই অঞ্চলে ছিলেন এমএলএ, ঘরে ঘরে লোককে চিনতেন। তিনি যদি ফের ক্যান্ডিডেট না, কোনো আপত্তি নেই। তবে অভিষেক একটা অনুরোধ করি, নতুনরা আসুক, তরুণরা আসুক, ইয়াং জেনারেশন আসুক, যারা আপনার সঙ্গে ঘুরছে ফিরছে নানান কাজ করছে তারা আসুক। যাদের বয়স হয়ে গেছে ভাই রেস্টে পাঠান। সুব্রত দাকে ধন্যবাদ দিই, সুব্রত বক্সিকে, তিনি নিজেই সরে গেছেন, তিনি মনে করেন যে তার শরীর দিচ্ছে না, তারা আসুক। তো এটা মনে করবেন না অভিষেক বন্দ্যোপাধ্যায় আপনাকে জ্ঞান দিচ্ছে বা তোমাকে জ্ঞান দিচ্ছে। তোমাকে ভালোবাসি বলে বললাম যে একটা ব্যাপার খুব প্রয়োজনীয়, যে বিভিন্ন এলাকাতে বা 294টা আসনে যে কটাতেই তৃণমূল তাদের প্রার্থী দাঁড় করাক না কেন, সে মানুষই যেন এলাকায় পপুলার হন, জনমানসে পপুলার হন, এবং তার ব্যবহার যেন সুমধুর হয়, এবং তিনি যেন এলাকার জন্য কাজ করেন, তাকে ডাকলেই যেন পাওয়া যায়। আজকে আমার শুটিং আছে বলে কেটে পড়লে চলবে না, এই ব্যাপারটা কিন্তু মাথায় রাখতে হবে। রাজনীতিটা কিন্তু মানে বিধানসভা এবং লোকসভা পার্লামেন্টারি ডেমোক্রেসির জায়গা থেকে যেই বলুক না কেন, একটা ব্যাপার বাস্তব, যে পাবলিক রিলেটেড পলিটিশিয়ানদের কিন্তু পাবলিক রিলেশনের মধ্যে থাকতে হয়। আমি আজকে শুটিং আছে যেতে পারবো না, ইদানিং দেখছি এক মানে বড় নেতা তার সিনেমা নিয়ে অনেক বেশি ব্যস্ত হয়ে পড়েছে। এইগুলো আমরা জেনে কি করবো? এগুলো কি আমাদের জানার প্রয়োজন আছে? যাই হোক, আই উইশ ইউ অল দ্য বেস্ট। ভোট তো এসে গেছে, আমরা কিছু ঝকঝকে চকচকে প্রার্থী চাই। ছাকনিটা ধরুন অভিষেকে আপনি নিজের হাতে, এবং ছেঁকে আসল লোকেদেরকে বার করুন। কি বলছেন অভিষেক শুনতে শুনতে আমি শেষ করব, কারণ সাংবাদিকদের তিনি খুব কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানিয়েছেন। অভিষেক, ক্যারি অন প্লিজ। এখানে উপস্থিত প্রত্যেকটা সংবাদ মাধ্যমের প্রতিনিধি এবং বাংলায় যারা সাংবাদিকতা করে তাদেরকে আমি কুর্নিশ জানাই, স্যালুট জানাই। তার কারণ তারা আজকে সৎসাহস দেখিয়ে বাংলার সাংবাদিকদের সাথে অন্য গদি মিডিয়ার যে তফাৎটা আছে তারা সেটা বুঝিয়ে দিয়েছে, এবং জ্ঞানেশ কুমারকে তারা একাধিক কঠোর প্রশ্ন করেছে, যদিও একটার সদুত্তর জ্ঞানেশ কুমার দিতে পারেনি। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ। এবং আমি আবারও বেস্ট অফ লাক জানাচ্ছি অভিষেককে, ভালো থাকবে।
ভালো রাখবে এই আশা রেখে শেষ করছি। নমস্কার।